নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ বলল, আকাশের বুকের ওই চাঁদটা দেখেছো নবনীতা? আমার অন্ধকার জীবনে তুমিও তেমন পূর্ণিমার চাঁদ। আমি আজীবনের কিচ্ছু চাইবো না, তুমি শুধু আমার আকাশের চাঁদ হয়ে থেকো। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নবনী হেসে বলল, ভালোবাসা তো সুন্দর কেন বলুন তো? আমার মাঝে মাঝে নিজেকে সদ্য কৈশোরে পা দেয়া কিশোরীর মতো মনে হয়, যার জীবনে আপনি প্রথম বসন্তের কোকিল হয়ে এলেন, বুকের ভেতর যার জন্য ভালোবাসার ফুল ফুটেছে। আমাকে এই অপূর্ব সুন্দর অনুভূতির সাক্ষী করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেঘ ফিসফিস করে বলল, একবার শুধু বৈধভাবে আমার হও। আমি তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্দর সুন্দর অনুভূতির মুখোমুখি করবো নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ আপন মনে বলতে লাগলো, নবনী, আমরা একটা ছোট ঘর বানাবো কোনো এক অজপাড়া গায়ে। বাড়ির পিছনে একটা ছোট নদী থাকবে। বৃষ্টির সময় আমরা সেখানে চলে যাব। ঝুম বৃষ্টিতে দুজন মন ভরে বৃষ্টিতে ভিজবো। উথাল পাথাল জ্যোৎস্না রাতে দুজনে খোলা আকাশের নিচে বসে জ্যোৎস্নার আলো গায়ে মাখবো। এই যান্ত্রিক শহর থেকে অনেক অনেক দূরে চলে যাব তোমাকে দিয়ে। আমাদের স্পেশাল দিনগুলো আমরা দুজন সেখানে একান্তে সময় কাটাবো। রাতে দুজন নৌকায় ঘুরে বেড়াবো। আমরা দু চোখ জুড়ে হাজারো স্বপ্ন নবনীতা। তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে নিয়ে জীবনের শেষ স্বপ্নটাও পূর্ণ করতে চাই। তুমি না থাকলে জীবনের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নবনী কেঁদে উঠল, কাঁপা গলায় বলল, আমি আজীবন আপনার সাথে থাকতে চাই। আল্লাহ যত দিন বাঁচিয়ে রেখেছেন আপনার পাশে থাকতে চাই আমি। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মম এবং মধুর ব্যাপার। কখনো কারো দু চোখ জুড়ে স্বপ্ন এনে দেয়, আবার কখনো কারো জীবনে বেঁচে থাকার শেষ স্বপ্নটাও কেড়ে নেয়। দেয়ালের এই পাশে নবনীর শোকের স্বপ্ন দেখছে, আর ও পাশে নিতুর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহা ভালোবাসা, আহারে ভালোবাসা। বাহিরে হিম হিম ঠান্ডা কুয়াশার হালকা আস্তরণ। পাতলা কাঁধা গায়ে দিয়ে তামিম আরাম করে ঘুমিয়েছিল। তামিম ঘুম থেকে উঠে নিজেকে তাহেরা বেগমের রুমে দেখে অবাক হলো। যতদূর মনে পড়ে তার, সে বাইরে ছিল। বাসায় আসলো কখন তাহলে? মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তামিমের। সারা শরীর ভীষণ হালকা অনুভব হচ্ছে। বহু পরিশ্রমের পর শান্তির ঘুম হলে শরীর যেমন ঝরঝরে হয়ে যায় তেমন লাগছে। আড়মোড়া ভেঙে তামিম বের হলো মায়ের রুম থেকে। বাইরে এসে দেখে ফ্লোরে নিতু বসে আছে পাথরের মূর্তির মতো। ফোলা ফোলা দুই চোখ, এলোমেলো চুল, পরনে এলোমেলো শাড়ি। ক্লান্ত বিক্ষুব্ধ নিতুকে দেখাচ্ছে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায়। সারা রাত নিতু এখানে বসেছিল। শামীম তামিমের সাথে শুয়েছিল। সকালে উঠে এসে সোফায় বসেছে। শামীম বুঝে উঠতে পারছে না কাকে দোষ দেবে। এতদিন নিতুকে সে খারাপ ভাবতো, কিন্তু এখন শামীম বুঝতে পারছে সবচেয়ে বেশি নিতু ঠকেছে। অন্ধ ভালোবাসার পুরস্কার এমন ভাবে পেয়েছে বেচারা, যে তার কাছে দিন রাত সব এক হয়ে গেছে। তামিম এসে জিজ্ঞেস করলো, তুই বাসায় এলি কখন? তোর ভাবি এভাবে বসে আছে কেন? শামীম মুচকি হেসে বলল, আমি পরশু এসেছি ভাইয়া। তামিম বুঝতে পারলো 2 দিন সে বাসায় আসেনি। কিছুটা লজ্জা পেল তামিম। সেদিন নবরীর হাতের থাপ্পড় খেয়ে তামিমের মাথায় রক্ত উঠে গেছে। নিজের রাগ ক্ষোভ সামলাতে না পেরে ঘৃণা জায়গায় যেতেও বিবিকে বাধা দেয়নি। আর চোখে নিতুর দিকে তাকালো তামিম। তারপর শামীমকে বলল, ও এভাবে বসে আছে কেন? শামীম হেসে বলল, যার স্বামী প্রাক্তন স্ত্রীর হাতে মার খেয়ে পরনারীর কাছে যায়, মদে চুর হয়ে বাসায় আসে, মাতাল হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর নাম ধরে ডাকে বর্তমান স্ত্রীর সামনে, সে আর কিভাবে থাকবে ভাইয়া? তোর ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ তখন তার অবস্থা কেমন হবে? তামিম চোখ রাঙিয়ে শামীমকে ইশারা করলো নিতুর সামনে এসব না বলার জন্য। শামীম হাসলো ইশারা বুঝতে পেরে। তারপর বলল, এখন কেন ভয় পাও ভাইয়া? কাল যখন নিজেই সব বলে দিয়েছো, নমনী নমনী করে হেসেছো, কেঁদেছো, তখন তো ভাবনি ওনার কি হবে? এই মেয়েটাকে যখন ঠকিয়ে বিয়ে করেছো, তখন কেন ভাবনি যেদিন এই মেয়েটা সব সত্যি জানতে পারবে তখন কেমন করে ভেঙে গুঁড়িয়ে যাবে এই সমস্ত ভালোবাসা বিশ্বাস? এর জীবন নরক করে দেওয়ার আগে কেন ভাবনি ভাইয়া? ভাবি সব জেনে গেছে ভাইয়া, কি লুকাতে চাও আর? আর কতদিন লুকিয়ে রাখতে? তামিম চমকে গেল শামীমের কথা শুনে। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাহির থেকে তামিম দরজা ধাক্কাতে লাগলো বারবার। চিৎকার করে বলতে লাগলো, নিতু আমার কথা শোনো,
আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও অন্তত। প্লিজ নিতু, একবার দরজা খোলো। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তামিমের চিৎকার শুনে তাহেরা বেগম উঠে এলো। তাহেরা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়ে মানুষের এত তেজ কিসের আবার? বিয়ে তো আমরা জোর করে করাইনি, নিজেই তো পাগল হয়ে গিয়েছে আমার ছেলেকে বিয়ে করার জন্য। এখন এত নাটক দেখায় কেন? শামীম হেসে বলল, তোমার ছেলেকে ভালোবেসে মেয়েটা পাগল হয়ে গেছে মা, তাই সে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। দোষ তোমার ছেলের, সে সত্যি গোপন করে মেয়েটাকে ঠকিয়েছে। তাহেরা বেগম ধমকে বললেন। তুই চুপ কর, ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস বসে বসে, বেয়াদব ছেলে। শামীম বলল, এই বিয়াদবিটা যদি আগে করতে পারতাম তবে হয়তো এই মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না মা। আফসোস, আমি আগে জানতাম না মেয়েটা যে এসব ব্যাপারে কিছুই জানে না। নিতু বের হলো 45 মিনিট পরে। পরনের শাড়ি চেঞ্জ করে সুতি একটা থ্রি পিস পরে লাগেজ গুছিয়ে নিতু বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তামিম ছুটে গিয়ে হাত চেপে ধরলো, ব্যস্ত হয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো নিতুকে। কিন্তু নিতু হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করলো। একদলা থুতু তামিমের মুখের উপর মেরে বলল, তোর এই নর্দমার চেহারা আমাকে আর দেখাবি না। যদি কখনো আমার সামনে আসিস তবে সেই দিন তুই আমার হাতে খুন হয়ে যাবি। সবাইকে হতবাক করে দিয়ে নিতু বের হয়ে গেল বাসা থেকে। তাহেরা বেগমের 1 মিনিটও লাগলো না ব্যাপারটা বুঝতে। বোঝার পর তাহেরা বেগম ছুটে গেলেন নিতুকে ধরতে। তার আগেই নিতু লিফটে উঠে গেল। তাহেরা বেগম আক্রোশে বাসায় এসে একটা ফুলদানি ভেঙে ফেলল। শামীমের গলা চেপে ধরে বলল, শান্তি পাইছস তুই? এটাও আমার দেখার বাকি ছিল। জানোয়ার, তোর এসব উস্কানির জন্যই এই ফকিন্নির ঘরের মেয়ে আমার ছেলের এভাবে অপমান করে গেছে। আমিও এর শেষ দেখে ছাড়বো, এই মাইয়ারে আমি মজা দেখাবো। শামীম তাহেরা বেগমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তোমার আরো অনেক কিছু দেখার বাকি আছে মা। তোমার পীড়িতির দিশাকে যেদিন আমি দুলাঠি দিয়ে বের করে দিব সেদিন তুমি আসল মজা পাবে। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন। শামীম উঠে চলে গেল রুমে। তারপর বেরিয়ে এলো নিজের ওয়ালেট ব্যাগ নিয়ে। কাউকে কিছু না বলে বের হয়ে চলে গেল বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তামিম হতভম্ব হয়ে রইল পুরো ব্যাপারটায়। কিছুক্ষণ পর তামিমের হুঁশ এলো, নিতু তাকে অপমান করে বাসা থেকে চলে গিয়েছে। তামিম ভীষণ আশ্চর্য হলো এই ভেবে যে এতে তার একটু খারাপ লাগছে না, বরং নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভীষণ। নিতু নেই মানে তামিমের একটা পিছুটান নেই। নবনীকে আর একবার ফিরে পাওয়ার চান্স রয়েছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নবনীর কথা ভাবতেই। মনে মনে তামিম বলল, জীবন থেকে সবাই হারিয়ে যাক নবনী, তবুও তোমাকে আমার চাই। তোমার জন্য উন্মাদনায় মেতে আজ আমি নিতুকে হারিয়েছি, তাতে আমার মোটেও আফসোস নেই। তবুও আমি তোমাকে চাই, তার জন্য যা করা লাগে আমি করতে রাজি। তাহেরা বেগম ছেলের পাশে এসে বললেন, মন খারাপ করবি না বাপ তুই। এরকম কত মেয়ে তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে দেখিস। আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে করাবো। তামিম রেগে গিয়ে বলল, আর কত, আর কত তোমার হাতের পুতুল বানিয়ে রাখবে আমাকে? আমার নিজেকে মানুষ বলে মনে হয় না, মেরুদণ্ডহীন পুরুষ আমি, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও তোমার পাল্লায় পড়ে আমার নবনীকে ছেড়ে দিয়েছি। এখন বুঝতে পারছি নবনীকে ছাড়া আমার কিছুতেই চলবে না। সোজাসাপটা একটা কথা শুনে রাখো মা, বিয়ে করে আমি আমার নবনীকে আনবো। তোমার থেকে আমার জীবন নিয়ে আর একটা উপদেশও আমি শুনতে চাই না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো নিজের লোভ মিটাতে গিয়ে। তাহেরা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে তামিম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহেরা বেগম সাপের ন্যায় বুঝতে লাগলেন, ওই ছোট লোকের মেয়ে নবনীর উপর এখনো ছেলের মন পড়ে আছে, তা তিনি কোনা ঘরেও টের পাননি। সাত সকালে নিতুকে দেখে রেবেকা ভীষণ অবাক হলেন। বরকত সাহেব মেয়েকে দেখে এগিয়ে এসে বুকে টেনে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস তুই? নিতু কান্নার জন্য কথা বলতে পারল না। রেবেকা বেগমও গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে নিতু বেহুশ হয়ে গেল। বরকত সাহেবের মুখ রক্ত শূন্য হয়ে গেল। রেবেকা মেয়ের মাথায় তেল পানি দিলেন, মুখে পানি ছিটা দিলেন। কিছুক্ষণ পর নিতু উঠে বসলো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি একেবারে চলে এসেছি বাবা। তামিমকে যত শীঘ্রই সম্ভব আমি ডিভোর্স দিতে চাই। বরকত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে মা, জীবন তোর, সিদ্ধান্ত তোর। তুই আগে স্বস্তির হয়ে নি, তারপর কি হয়েছে সব খুলে বল। নিতু এক গ্লাস পানি খেয়ে বলল, তামিম আমাকে ঠকিয়েছে বাবা। তামিম আগে একটা বিয়ে করেছে নবনী নামের একটা মেয়েকে। তারপর আমার সাথে সম্পর্ক হওয়ার পর তামিম
তামিমের মা আমার চাকরির লোভে ওই নিরহ মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তামিম আমাকে মন থেকে ভালোবাসেনি বাবা, আমাকে হয়তো ওর ভালো লাগতো, সেটাকে ও ভালোবাসা ভেবে নিয়েছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে ও বুঝতে পারছে ও আসলে আমাকে কখনোই ভালোবাসতে পারেনি। এভাবে সংসার হয় না তো বাবা। আমি তো ওকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, সেখানে ওর সবটা জুড়ে আমি নেই। আমি এসব নিতে পারছি না বাবা। আমার যতবারই মনে হচ্ছে আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আর যতবারই মনে হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসার দাম তা আমি দিতে পারিনি, আমার ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি সত্যি ভালোবাসি ওকে, কেন এভাবে ঠকালো আমায়? বরকত সাহেব মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন। বেঁকে বসলেন রেবেকা বেগম, মুখ অন্ধকার করে বলল, বিয়ে ছেলে খেলা নয় নিতু। সমাজে আমাদের একটা সম্মান আছে। সবাই যখন জানবে তোর ডিভোর্স হয়ে গেছে, আমরা মুখ দেখাতে পারবো না। তাছাড়া তামিম আগে যদি বিয়ে করেও থাকে, তাকে এত হাইলাইট করার কি আছে? এরকম তো অহরহ হচ্ছে। সব মেয়ে কি তাই বলে স্বামী সংসার ছেড়ে চলে আসে নাকি? একটা ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিলেই তো হয়। সবকিছুতে এত বড় করে দেখতে নেই। বরকত সাহেব অবাক হয়ে বললেন, কি বলছো তুমি এইসব? এই তোমার রেবেকা, আমার মেয়েকে ওরা ঠকিয়েছে। একে তো সত্যি গোপন করে বিয়ে করেছে, তারপর আমার মেয়ে ওর স্ত্রী থাকা সত্ত্বেও সে ছেলে অন্য একটা মেয়েকে চাচ্ছে। যেখানে আমার মেয়ে এত বড় অপমান হয়েছে, সেখানে আমার মেয়ে আবারও ফিরে যাবে? রেবেকা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ যাবে। না গিয়ে কি করবে? ডিভোর্স মেয়েকে তুমি ঘরে রেখে কি করবে? লোকে হাসাহাসি করবে। ঋতু শ্বশুরবাড়ির লোকেরা শুনলে মেয়েকে অপদস্থ করবে, নিতু শুনলেও রাগ হবে। তাছাড়া এই সমাজে ডিভোর্সি মেয়েদের কত দোষ তুমি জানো? বিয়ে দিতে পারবে মেয়েকে? নিতু মায়ের কথা শুনে ভীষণ চমকালো। এই কাকে দেখছে সে? এই কি তার আপন জন্মদাত্রী মা? শিক্ষিত একজন মানুষ হয়েও তিনি এরকম মানসিকতা ধারণ করেন? মেয়ের এই লাজুক অবস্থা, মেয়েকে সাপোর্ট না দিয়ে উল্টো মেয়েকে কথা শোনাচ্ছেন। শিক্ষিত হলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, তার আবারও প্রমাণ পেল নিতু। মানুষ হতে গেলে মানবিকতা দরকার হয়। সবাই কি এরকম হয়? আমাদের সমাজে এরকম কত বাবা মা আছেন যারা মনে করেন মাটি কামড়ে পড়ে থেকে সংসার করে যাওয়াটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। সেখানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকুক আর বা নাই বা থাকুক, লোক দেখানোর সম্পর্ক থাকলেই হলো। ভেতরে ভেতরে দুটো মানুষ যে দুই মেরুর অধিবাসী হয়ে যায়, তাদের কাছে সম্পর্ক শব্দটা হয়ে যায় সম্পূর্ণ ঠুকনো, তা কে জানে। সকাল সকাল এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মেঘ প্রতিদিনকার মতো ফাল্গুনি আর চৈতালিকে পড়াতে এলো। মাসুমা বেগমও সেই মুহূর্তে উপস্থিত। একজন ফর্সা স্বাস্থ্যবতী মহিলাকে সাথে নিয়ে নবনী ভীষণ চমকে গেল মাসুমা বেগমকে দেখে। মাসুমা বেগম নবনীকে জড়িয়ে ধরে বলল, মাগো, আমি আজ এসেছি তোমাকে আমার আপন করে নিতে। তোমার বাবা মা কোথায়? মাসুমা বেগমের দুই হাতে ফলমূল, পাশের মহিলার হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। নবনীর বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। নবনী আমতা আমতা করে বলল, ওনারা আমার বাবা মা। মাসুমা বেগম এগিয়ে গিয়ে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আপা, আপনার মেয়েটাকে নিজেদের বাড়ির বউ করে নেওয়ার জন্য এসেছি আমি। আপনার মেয়েটা এত লক্ষ্মী আপা, আমার ভীষণ মনে ধরেছে ওকে। নবনী চমকালো। মাসুমা বেগম কি তবে জেনে গেছেন সব? রাবেয়া মাসুমা বেগমকে বসালেন নিজেদের রুমে নিয়ে। তারপর নবনীকে ইশারা করলেন ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে। মাসুমা বেগম বিছানার এক পাশে বসে বললেন, উনি আমার বড় আপা। আপার দুইটা ছেলে। প্রথমজন বিয়ে করে বউ নিয়ে সিলেট থাকে, ও ডাক্তার, সিলেট সরকারি হাসপাতালে চাকরি করে। আর ছোটজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। ছোট থেকে আমার হাতের উপর দিয়ে মানুষ হয়েছে দুজনে, আমার ছেলের সাথে। রাবেয়া বেগম হাশেম আলীর দিকে তাকালেন। হাশেম আলী গলা খাকড়িয়ে দিয়ে বললেন, আপা, আপনার সাথে নবনীর পরিচয় হলো কিভাবে? তাই তো জানা হলো না। মাসুমা বেগম উৎসাহ নিয়ে বললেন, আমার শিমলা মায়ের বাসায় আপনার মেয়েটাকে আমি প্রথম দেখেছি। নবনী তো আমাদের অফিসেই চাকরি করে। এত নম্র ভদ্র সুন্দর মেয়ে আজকাল তো দেখাই যায় না। মেয়েটাকে দেখি আমার কেন জানি ভীষণ আপন আপন লাগলো। সত্যি বলতে কি, আমি কিন্তু প্রথমে আমার ছেলের বউ করতে চেয়েছি মেয়েটাকে, কিন্তু আমার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসে।
ছেলের পাগলের মতো ভালোবাসা দেখে আমার নিজেরই বুক ফেটে কান্না আসে। এদিকে আপনার মেয়েটাকে এত মনে ধরেছে যে কিছুতেই তাকে অন্য কারো বউ হবে এটা মানতে পারছি না। তাই ছুটে এলাম আমার শৈবালের বউ করার জন্য। নবনীর নাস্তা নিয়ে আসতেই মাসুমা বেগমের বোন আসমা বেগম উঠে গিয়ে নবনীর পাশে দাঁড়ালেন। নবনীর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, আমার বোনের চয়েসের উপর আমার বিশ্বাস ছিল। আমার বোন খাঁটি সোনা বাছাই করেছে আমার ছেলের বউ করার জন্য। নবনী আঁতকে উঠল শুনে। তারপর সবাইকে নাস্তা দিয়ে বের হয়ে এলো। ফাল্গুনীদের রুমে গিয়ে দুই বোনকে বলল, ডাইনিং টেবিলে তোদের জন্য সেমাই রেখে এসছি, খেয়ে আয় যা দুজন দ্রুত। দুই বোন উঠে যেতেই নবনী মেঘের সে চেয়ারে বসে বলল। সর্বনাশ হয়ে গেছে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, সে তো আবার অনেক আগেই হয়েছে। যেদিন তোমাকে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেদিনই আমার সর্বনাশ হয়ে গেছে। সবাই প্রেমিকার চোখে নিজের সর্বনাশ দেখে, আমি মনে হয় একমাত্র প্রেমী যে কিনা প্রেমিকার গায়ের কাদা পানিতে নিজের সর্বনাশ দেখলাম। নবনী ভ্রু কুঁচকে বলল, বেশি কথা বলেন আপনি। আপনার মা এসে হাজির বাসায়। আপনার খালাতো ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মেঘ চমকে বলল। মা কিভাবে তোমার বাসা চিনলো? নবনী উদাসীন হয়ে বলল, আপনার মা তো আপনার মতোই কোনোভাবে বাসা চিনে নিয়েছেন। এখন আপনি দ্রুত বিদায় নেন। মেঘ উঠে দাঁড়িয়ে বলল, তাই তো, আমাকে তো পালাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে দেবো। দরকার হলে শৈবাল ভাইকে হাত করে দেবো। আসছি আমি। বলে বের হতে গিয়েও দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ করে নবনীর হাত চেপে ধরে টান দিয়ে নিজের বুকের কাছে এনে বলল, তোমার স্থান শুধু আমার বুকে নবনী। এখান থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি শুধু এইটুকু দেখো, চাচা চাচি জানো এখনই তোমার ডিভোর্স নামাটা প্রকাশ না করে। নবনীর লজ্জার মাথা নিচু করে ফেলল। মেঘ বের হতে গিয়ে আসমা বেগমের সামনে পড়ে গেল। মাসুমা বেগম নবনীর বাবার মায়ের সাথে কথা বলেছিলেন। আসমা বেগম বের হয়ে এলেন নবনীদের বাসাটা দেখার জন্য। মেঘকে দেখে আসমা বেগম কেমন থতমত খেয়ে গেলেন। তারপরে বিস্মিত হয়ে বললেন, মেঘ, তুই এখানে? মেঘ না চেনার ভান করে বলল, আমাকে বলছেন? আমি তো মেঘ না চাচি, আমার নাম রফিন, ফাল্গুনীদের টিউটর আমি। আসমা বেগম বিহ্বল হয়ে তাকিয়ে বললেন, অসম্ভব মেঘ, আমার সাথে চালাকি করবি না। আমি জানি তুই আমাদের মেঘ। আমি তোর মাকে ডেকে আনছি। মেঘ হেসে বলল, আপনার ভুল হতে চাচ্ছি, আমাকে একটু দ্রুত যেতে হবে। আমার অফিসে আজ একটু তাড়াতাড়ি যাবার দরকার। অফিস থেকে এক সপ্তাহের জন্য আমাকে রাজশাহী যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে মেঘ বের হয়ে গেল। আসমা বেগমের ডাকাডাকি শুনে মাসুমা বেগম, হাশেম আলী, রাবেয়া বেগমও বের হয়ে এলেন। নবনী দর দর করে ঘামতে লাগলো। এই হালকা শীতেও খোলা বারান্দা দিয়ে উত্তরের বাতাস সৌগরবে ভেতরে প্রবেশ করছে। শীতের বুড়ি কুয়াশার চাদর গায়ে জড়িয়ে প্রকৃতিকে নিজের সবটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা করছে। মাসুমা বেগম এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপা? আসমা বেগম হতভম্ব হয়ে বললেন, মেঘ এসেছে এখানে। বিশ্বাস করো মাসুমা, আমি নিজের চোখে মেঘকে দেখেছি। অথচ ও বলছে ও নাকি মেঘ না। কি যেন নাম বলে গেল নিজের, রাফিন না সাফিন মনে নেই। মাসুমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো আপা? মেঘ এখানে আসবে কেন? ওর বাবা ছেলে মিলে তো জগিং করতে বের হয় প্রতিদিন সকালে। একসাথে বের হয় আবার একসাথে ফিরে আসে। আসমা বেগম দৃঢ় গলায় বলল, আমার দুই চোখ যথেষ্ট ভালো আছে। আমি অন্তত মেঘকে চিনতে ভুল করব না। হাশেম আলী বললেন, আপনার ভুল হইতেছে আফা। আপনি যার কথা কইতেছেন সে তো আমার দুই মাইয়ার মাস্টার। ওদের পড়ায়, এতিম ছেলে, একটা মেসে থাকে। আসমা বেগম তবুও বিশ্বাস করতে পারলেন না। নিজের চোখে দেখছেন তিনি, ভুল দেখেননি তা তিনি শতভাগ নিশ্চিত। মাসুমা বেগমকে বললেন, তুই শফিককে কল দিয়ে বল মেঘের কাছে ফোন দিতে। মাসুমা বেগম বিরক্ত হয়ে বললেন, দিচ্ছি, অযথা তুমি সন্দেহ করছো। শফিক আহমেদকে কল দেওয়ার সাথে সাথে তিনি কল রিসিভ করলেন। মাসুমা বেগম বললেন, তুমি কোথায়? মেঘ কোথায়? শফিক আহমেদ ক্লান্ত ভঙ্গিতে বললেন, আমি আর মেঘ এই তো একসাথে একটা বেঞ্চে বসে আছি। যা দৌড় দিয়েছি আজকে বাপ বেটা মিলে, উফ! এভাবে ওয়ার্কআউট করলে অন্তত আরো কয়েক বছর বেশি বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমি তো তুমি মরে যাওয়ার পর নতুন আরেকটা বিয়ে করার প্ল্যানিংও করে রেখেছি। আমার নাতিপতি এলেই ওদের সাথে ডিসকাস করব ব্যাপারটা নিয়ে। ওরা রাজি হলে তুমি জীবিত থাকাকালীন নতুন দাদি এনে দেবো ওদের। ওদের আবদার তুমি ফেলে দিতে পারি না, কি বলো তুমি? মাসুমা বেগম নিজের রাগ কন্ট্রোল করে বললেন, মেঘের কাছে ফোনটা দাও।
শফিক আহমেদ মেঘের কাছে ফোন দিতেই মেঘ হাঁপাতে হাঁপাতে বলল। হ্যাঁ মা বলো। মাসুমা বেগম বললেন, কি দরকার এত এক্সারসাইজ করার? এমনিতেই তো রোগা পটকার শরীর তোমার। তোর বাপকে বল বেশি করে দৌড়ে জলহস্তির সাইজ থেকে মানুষের সাইজে চলে আসতে। তুই বাবা এত কষ্ট করিস না। মেঘ হেসে বলল। মা ফিট থাকতে হলে একটু কসরত তো করা লাগবে। তোমার ছেলে এত ক্রাশ তো এমনি এমনি হয়নি। মাসুমা বেগম ফোন রেখে বোনের দিকে তাকিয়ে বললেন, তুমি অযথাই সন্দেহ করছো। একরকম দেখতে 7 জন মানুষ পৃথিবীতে আছে। মেঘ আর ওর বাবা একই সাথে আছে। কাকে না কাকে দেখে কি ভাবছো কে জানে। আসমা বেগম দ্বিধায় পড়ে গেলেন। মেঘ বাবাকে জড়িয়ে ধরে বলল। ধন্যবাদ বাবা, আজ বড় বাঁচা বেঁচে গেছি। তুমি কিভাবে এলে এখানে? শফিক আহমেদ বললেন, তোর মা গাড়িতে বসে আমাকে কল দিয়ে বলল শৈবালের জন্য নবনীকে দেখতে যাচ্ছে। শুনেই তোমার মনের ভেতর বিপদ সংকেত বেজে উঠলো। আমি ওভার নিয়ে চলে এলাম এখানে। তোর মায়ের বুদ্ধির তোর কতটুকু তা তো আমার জানা আছে। তাই বুঝলাম কোনোভাবে যদি তোকে দেখে ফেলে, সন্দেহ করে, তবে নির্ঘাত আমাকে কল দেবে। মেঘ চিন্তিত হয়ে বলল, বাবা আমার খুব চিন্তা হয় একটা ব্যাপারে। মা যেদিন শুনবে নমনি ডিভোর্স দিয়ে সেদিন কেমন রিঅ্যাক্ট করবে। তুমি এইসব ব্যাপারে কেমন খুঁতখুঁতি তা তো তুমি জানোই। আমি কিন্তু কোনোভাবেই নমনিটাকে হারাতে পারবো না বাবা। মাকে তুমি যেভাবে পারো ম্যানেজ করে নাও। মা ম্যানেজ হয়ে গেলে আমি নমনিকে বিয়ের কথা বলবো। তুমি না পারলে আমি নমনিকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবো দরকার হলে। তবু কেউ খোঁচা দিয়ে কথা বলবে এসব সহ্য করতে পারবো না। শফিক আহমেদ হেসে বললেন, তোর বাবা আছে না তোর পাশে, বাবার উপর ছেড়ে দে এসব ছোটখাটো ব্যাপার। সবকিছুই বাবা সেটিং করে রেখেছি। তুই রিল্যাক্স মোডে থাক, চুটিয়ে প্রেম কর বৌমার সাথে। মেঘ হেসে ফেলল বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজনেই ওভার থেকে নেওয়া গাড়িতে উঠে বাসার পথ ধরলো। সবার থেকে বিদায় নিয়ে মাসুমা বেগম আর আসমা বেগম বের হয়ে এলেন। লিফটে দাঁড়িয়ে দুজনে নবনীর ব্যাপারে কথা বলছেন। আসমা বেগম বললেন, মেয়েটাকে আমারও ভালো লেগেছে ভীষণ। ওরা পজিটিভ সাইন দিলে আমরা আগামী শুক্রবার শৈবাল সৈকতকে নিয়ে এসে পাকা কথা বলে যাব। মাসুমা বেগম বললেন, আমি তোমাকে বলেছি না নবনীকে দেখলে তুমি অমত করতে পারবে না। লিফটে দাঁড়িয়ে তামিম সবটা শুনলো। তারপর লিফট থেকে বের হয়ে বলল, এক্সকিউজ মি, আপনারা কি থার্ড ফ্লোরে থাকা নবনীর কথা বলছেন? মাসুমা বেগম বললেন। হ্যাঁ, আপনি কে? তামিম হেসে বলল, আমি ওর এক্স হাজবেন্ড। আপনারা অযথাই সময় নষ্ট করছেন। মেয়েটা এতটাও ভালো না। আপনাদের দেখে সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলেই মনে হচ্ছে, তাই কথাটা বললাম। আপনাদের ছেলেরও নিশ্চয়ই আগে একটা বিয়ে হয়েছে। তা না হলে তো কেউ ডিভোর্সি মেয়েকে অবিবাহিত ছেলের বউ করতে চায় না। মাসুমা বেগম আসমা বেগম দুইজনে ভীষণ চমকে গেলেন তামিমের কথা শুনে। তামিম মুচকি হেসে বলল, আমি জানি আপনারা হয়তো বিশ্বাস করছেন না আমাকে। ব্যাপার না, বিল্ডিং এর লিফটম্যান, দারোয়ান, কেয়ারটেকার সবাই জানে এই ব্যাপারটা। ওনাদের জিজ্ঞেস করে নিতে পারেন আপনি। দেরি না করে তামিম মুচকি হাসতে হাসতে অফিসের জন্য চলে গেল। মাসুমা বেগমের মুখ রক্ত শূন্য হয়ে গেল শুনে। আসমা বেগম বললেন, এসব কি মাসুমা? আমার ছেলেটা অবিবাহিত, আর তুই কিনা একটা ডিভোর্সি মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এলি। মাসুমা বেগম কি বলবেন খুঁজে পেলেন না। আসমা বেগমকে বাসায় পৌঁছে দিতে ড্রাইভারকে কল দিয়ে মাসুমা বেগম শিমলার বাসায় চলে গেলেন। শিমলা তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। মাঝে মাঝে মাসুমা বেগমের মনে হয় তিনি বুঝি মেঘলার চাইতেও শিমলাকে বেশি ভালোবাসেন। শিমলার বাসায় গিয়ে মাসুমা বেগম ধপ করে বসে পড়ল সোফায়। তারপর বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! ওরা একটাবার বললেও না ওদের মেয়ের আগে একটা বিয়ে হয়েছে। শিমলা চা নিয়ে এসে বলল। কার কথা বলছো মামি? মাসুমা বেগম বললেন, নবনীর কথা। শিমলা হেসে ফেলল। শফিক আহমেদ আগেই শিমলাকে বলে রেখেছেন এই ব্যাপারে। শফিক আহমেদ জানতেন এরকম কিছু শুনলে মাসুমা বেগম শিমলার কাছে ছুটে আসবেন পরামর্শ করার জন্য। শিমলা মুচকি হেসে বলল, সে কি মামি, তুমি জানো না? আমি তো ভেবেছি তুমি জেনেছো। আমি বলতে ভুলে গেছি আসলে। তারপর শিমলা মাসুমা বেগমকে নবনীর সম্পর্কে সবকিছু খুলে বললেন। শুনতে শুনতে মাসুমা বেগমের দুই চোখে বারবার অশ্রুতে টই টম্বুর হয়ে গেল। বুকের ভিতর মুচড়ে উঠল। আসমা বেগমকে কল দিয়ে বললেন, শোন আপা, নবনীকে তোর ছেলের বউ করার দরকার নেই। ওর ছবি তুই ফোন থেকে ডিলিট করে দে। নবনীকে আমি আমার মেঘের বউ বানাবো। আসমা বেগমকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম ফোন কেটে দিলেন। শীতের আগমনে প্রকৃতিতে শূন্যতা দেখা দিয়েছে। ঝরে পড়ছে গাছের পাতারা। হুক হুক করে আসা উত্তরের হাওয়া কাঁপিয়ে দিয়ে যায় সকলের শরীর। শীত জানান দিচ্ছে আমি আসছি তোমাদের দুয়ারে। এইরকম এক আমেজে মেতে উঠেছে সবাই। অফিসে গিয়ে তামিম একেবারে নির্বিকার রইল। নোটিশ দেখতে পেল আগামীকাল
জাফলং যাওয়া হবে। তামিমের ভ্রু কুঁচকে গেল। জাফলং শুধুমাত্র শফিক আহমেদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। তামিমের মনে সন্দেহ দেখা দিল। চাতকের ন্যায় সিলিং এর দিকে তাকিয়ে তামিম ভাবতে লাগলো রহস্য কি। রহস্য উদ্ঘাটন করতে তামিমের খুব একটা সময় লাগলো না। নবনীর শখ ছিল জাফলং যাবার। প্রায় সময় নবনী বলতো, আমাদের হানিমুনে আমরা জাফলং যাব। বিয়ের পর দিশা লোবনা তাদের বন্ধুদের সাথে জাফলং গিয়েছিল ঘুরতে। নবনীর সেদিন ভীষণ মন খারাপ ছিল। বার কয়েক তামিমের সামনে বলেছিল, জাফলং জায়গাটা কি ভীষণ সুন্দর, টিভিতে দেখলেই আমার যেতে ইচ্ছে করে। তাহেরা বেগম মুখ বাঁকিয়ে বলেছিলেন, জাফলং যাওয়া আসা থাকার জন্য যে টাকা লাগে তোর বাপের জীবনে চোখে দেখেছে, সে টাকা একসাথে ফকিন্নির মেয়ের স্বপ্ন দেখো না। লজ্জায় অপমানে নুইয়ে গিয়ে নবনী বলেছিল, আমি তো যেতে বলছি না মা, এমনিতেই বলেছিলাম আমার ভীষণ ভালো লাগে। লোবনার ফিরার পর নবনী ভীষণ আগ্রহ নিয়ে ওদের ঘোরাঘুরির ছবি দেখছিল। তামিমের সামনে লোবনা নবনীকে বলল, তোমার তো এসব দর্শনীয় জায়গায় যাওয়ার ক্ষমতা হবে না ভাবি, তুমি বরং টিভিতে আমাদের ছবি দেখেই মনকে বুঝ দাও। আপন মনে নবনীর মুখ কালো হয়ে গিয়েছিল। কাজ আছে বলে নবনী ছুটে রান্নাঘরে চলে গিয়েছিল। তামিমের এখন ভাবতেই হাসি পায়। অথচ লোবনার দিশার তোরের সম্পূর্ণ টাকা তামিম নিজেই দিয়েছিল। আর হানিমুন, কখনোই তো তামিম ভাবেনি হানিমুন নিয়ে, যাকে সবাই মিলে সব সময় ডমিনেট করে আসছিল, আজকে সেই মেয়েকে ইমপ্রেস করতেই কিনা একটা অফিসের বস, অফিসের মানুষ সবাইকে নিয়ে যাচ্ছে জাফলং। তামিমের রাগ হলো খুব, নিজের উপর আর মায়ের উপর। তবে সবচেয়ে বেশি রাগ হলো নবনীর উপর। এই মেয়েটা কেন সবকিছু নীরবে সহ্য করে গেছে? কেন কোনো প্রতিবাদ করেনি নিতুর মতো? কেন নিতুর মতো সবার কথার দাঁত ভাঙা জবাব দেয়নি? তাহলে তো তামিম এর তাকে হারাতে হতো না। নিজের সব ভুল আজ তামিমের চোখে ধরা দিচ্ছে, সেই সাথে মাথা চারা দিয়ে উঠছে রাগ। যেভাবেই হোক নবনীকে চাই তার। যেসব ভুলের জন্য নবনীকে হারিয়েছে, আর একবারও নবনীকে ফেলে সব ভুল শুধরে নিবে তামিম। মেঘ নবনীকে টেক্সট দিয়ে জিজ্ঞেস করলো, ট্রেনেই যাবো তো, ডিসিশন ফাইনাল? নবনী কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, না, বাসেই যাব, ট্রেনে অন্য সময় যাব, এবার বাসে। মেঘ উৎফুল্ল হয়ে বলল, হানিমুনে যাওয়ার সময় ট্রেনে যাবে? আমরা কিন্তু 1 মাসে নিজে হানিমুন যাবো না, আগে বলে দিলাম। নবনী ফিক করে হেসে বলল, সবসময় এত বেশি ভেবে নেন কেন আপনি? একটু কম ভাবতে পারেন না এসব নিয়ে? মেঘ দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, মোটেই না, আমি ভীষণ এক্সাইটেড এসব নিয়ে। বাসর, হানিমুন, বেবি প্ল্যানিং, এইসবের সব পুরুষের মতো আমারও ভীষণ ইন্টারেস্ট বেবি জান। হয়তো একটু বেশি ইন্টারেস্ট এসবে। নিজের ভালোবাসার মানুষকে পেলে সব পুরুষের মনে হয় আমার মতো মাথা খারাপ অবস্থা হয়ে যায় না বলি। নবনী হেসে ফেলল মেঘের কথা শুনে। কাঁচের দেয়ালের অপর পাশে হতে মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী মাথা নিচু করে নিজের কাজে মন দিল। কাজ করতে গিয়ে নবনীর মনে পড়ল, তামিমও নিশ্চয়ই নিতুকে নিয়ে এভাবে প্ল্যানিং করেছে। ভালোবাসার মানুষকে তো তামিমও পেয়েছে। নবনীকে নিয়ে না দেখা, না ভাবা স্বপ্ন হয়তো নিতুকে নিয়েই তামিম ভেবে রেখেছিল। নবনীর মোটেও মন খারাপ হয় না এখন আর তামিম আর নিতুর কথা ভাবলে। নবনী বরং খুশি হয় এই ভেবে, তামিমের সাথে বিচ্ছেদ হওয়ার কারণেই মেঘের মতো সুন্দর মনের একজন মানুষকে নবনী পেয়েছে। নবনীর মনের একটা সুপ্ত ইচ্ছে, মেঘের সাথে বিয়ে হওয়ার পর নবনী তামিমকে ধন্যবাদ দিবে। 10 মিনিট পর মেঘ ব্যস্ত হয়ে নবনীকে কেবিনে ডাকলো। নবনী যেতেই মেঘ একটা মেল ওপেন করে বলল। নবনী অবাক হলো দেখে, হঠাৎ কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল। নিতু মেয়েটাকে নবনীর এমনিতেও ভীষণ ভালো লেগেছে। কি ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে। শুধু একটাই ভুল করেছে, সে সঠিক মানুষ চিনতে পারেনি। কিন্তু তাতে কি, নবনীর জন্য তামিম হয়তো সঠিক মানুষ ছিল না, তাই নবনীর চোখে তামিম ভুল মানুষ। কিন্তু নিতুর সাথে তো তেমন কিছু নয়, বরং নিতু আর তামিম মেড ফর ইচ আদার। তাহলে কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? গতকালও তো নিতু অফিসে আসেনি। নবনী নিজের ডেস্কে আসার কিছুক্ষণ পর মেঘের কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে নিতুর গলা ভেসে এলো। কোনো ভনিতা ছাড়াই নিতু সালাম দিয়ে বলল, আমি নিতু স্যার, একটু আগে আমি রেজিগনেশন দিয়েছি, আমার পক্ষে আর চাকরিটা করা সম্ভব নয়। মেঘ বলল, আপনি কি অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য জব ছেড়ে দিচ্ছেন মিসেস নিতু? এরকম কিছু হলে আমাকে বলুন, আমি ব্যাপারটা দেখব। কোনো প্রবলেম থাকলে তাও সলভ করব। নিতু মলিন হেসে বলল, না স্যার, এরকম কিছুই নয়, বরং আমার দৃঢ় বিশ্বাস আপনার অফিসের মতো ফ্যাসিলিটিস আমি অন্য কোথাও পাবো না। মেঘ বলল,
দেন আপনার অন্য কোনো প্রবলেম হলেও বলুন আমাকে। আপনি চাইলে ছুটি নিতে পারেন, কিন্তু কিছুদিন ছুটি কাটান না হয় মিসেস নিতু। স্যার আমি কিছুতেই আর এই জবটা করতে চাই না। আমার আর আমার হাজবেন্ডের মধ্যকার সম্পর্ক ভেঙে গেছে। আমি আমার জব ছেড়ে দেওয়ার খবরটা বলার জন্য আপনাকে কল দেইনি স্যার। আমি কল দিয়েছি এইটুকু বলতে যে আমি জানি আপনি নবনী ম্যাডামকে ভীষণ ভালোবাসেন। আপনি নিশ্চয় ওনার অতীত সম্পর্কেও সবটা জানেন। আমি সেই কালপিট যার কারণে ম্যাডামের সংসার ভেঙে গেছে। তবে বিশ্বাস করুন স্যার, আজকের আগে আমি খুনা করেও টের পাইনি তামিমের এক্স ওয়াইফ ছিল, অথবা রিলেশন থাকাকালীনও যদি আমি জানতাম, তবে কিছুতেই নিজের হাতে কারো সংসার আমি ভেঙে দিতাম না। অন্ধ ভালোবাসার মোহে পড়ে আমি বিয়ে করে ফেলেছি। গতকাল যখন সব জানলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এই জন্য জবটা ছেড়ে দেওয়া। আমি স্যার নবনী ম্যাডামের মতো সাহসী নই, তাই একই অফিসে থেকে তামিমকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ভীষণ ভীতু স্যার। স্যার আপনাদের সম্পর্কটা যত শীঘ্রই সম্ভব কাগজে কলমে স্বীকৃতি দিয়ে ফেলুন। তামিম উঠে পড়ে লেগেছে ম্যাডামকে আবার নিজের করে নেওয়ার জন্য। গত রাতে ড্রিঙ্ক করে তামিম অনেক প্রলাপ বকেছে। ম্যাডামকে আর ওই নরকে যাতে যেতে না হয় স্যার, ওই নরকে ম্যাডামকে যাতে আর নিতে না পারে তামিম। আপনি স্যার একটু সতর্ক থাকবেন। রাখছি স্যার।